মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, ৩ জন খালাস, রায় সন্তুষ্ট নয় পরিবার। যারা ক্ষুদ্র ঋণে বিশ্বাস করত না তারাই ব্যাংকের টাকা নিয়ে হাওয়া, মন্তব্য প্রধান উপদেষ্টার। মাইক্রো ক্রেডিট নামে আলাদা ব্যাংক করার ঘোষণা। গণতন্ত্রকে ফিরিয়ে আনার একমাত্র উপায় দ্রুত জাতীয় নির্বাচন, বলেছেন মঈন খান। বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না, জিয়ার মাজারে শ্রদ্ধা। নগর ভবনের সামনে ঢাকাবাসীর সমাবেশ, আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবি। রবিবার আবারও বিক্ষোভের ঘোষণা। ভারত অবৈধভাবে পুশিন করছে, কড়া প্রতিবাদ ঢাকার। সীমান্তে নিরাপত্তা জোরদার, আগ্রাসন রুখতে স্থানীয়দের সহযোগিতা চায় বিজিবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মাগুরায় আসিয়াকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকি ৩ আসামিকে খালাস দেয়া হয়েছে। ঘটনার দিন থেকে ৭৩ দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করা হলো। এর মধ্যে তদন্ত শেষে পুলিশ ৩৭ দিনের মধ্যে অভিযোগপত্র জমা দেয়। মাগুরা প্রতিনিধি শরীফ আনোয়ারুল হাসান রবিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। শনিবার সকালে আদালতে হাজির করা হয় ধর্ষণ ও হত্যার আলোচিত এ মামলার আসামিদের। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান তাদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন। অভিযোগ গঠন বা বিচার শুরুর ২৫ দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করা হলো। রায়ে অসন্তোষের কথা জানিয়েছেন আসিয়ার মা। রায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। রায় পর্যালোচনা করে খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনে আপিল করার কথা জানিয়েছেন তারা। এখন থেকে ৩০ দিনের ভিতরে তারা উচ্চ আদালতে আপিলের সুযোগ পাবে। যদি মহামান্য হাইকোর্টে তাদের আদেশ বহাল থাকে তারা সুপ্রিম কোর্টে যেতে পারবে এবং সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে চূড়ান্ত রায় হওয়ার পরে ৭ দিনের মধ্যে সেই আদেশ কার্যকরী। গা শিহরে ওঠে যে একজন ৮ বছর বয়সী শিশুকে কিভাবে তিনি ধর্ষণ করেছেন এবং তার ফলশ্রুতিতে কিভাবে তার মৃত্যু হলো। কাজেই আগামীতে এই জাতীয় কোনো অপরাধ যেন সংগঠন করতে না পারেন, বিশেষ করে কোনো যৌন অপরাধ যেন কেউ করতে না পারেন, সেই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আপনি কি খুশি না খুশি বলেন একটু। আপনারা এই পরবর্তী ধাপে এই বিষয়ে করবেন কিনা, এই ব্যাপারে যদি আসামি পক্ষ চায় তাহলে অবশ্যই আমরা পদক্ষেপ নেব এবং উচ্চতর আদালতে যাব। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয় আলোচিত এ মামলার। ২৭ এপ্রিল মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ছুটির দিন বাদে টানা শুনানি চলে। বিচার কার্যক্রম শেষ হয় ২১ দিনে। এর আগে ১৫ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শিশু আসিয়া বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ৬ মার্চ বেলা ১১:৩০টার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরার হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ৮ মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা ক্ষুদ্র ঋণ বিশ্বাস করত না তারা ব্যাংক থেকে টাকা লোপাট করে হাওয়া হয়ে গেছে, কিন্তু ক্ষুদ্র ঋণের সংস্থাকেও টাকা মেরে দেয়নি বলে জানান তিনি। আলাদা লাইসেন্স দিয়ে ক্ষুদ্র ঋণ ব্যাংক চালু করা হবে বলে জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ভবন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ক্ষুদ্র ঋণের শুরুর দিকে অনেক মানুষ এর বিরোধিতা করেছিল, পরে তারাই আসল ব্যাংক বলে দাবি করা ব্যাংকগুলো থেকে টাকা লোপাট করেছে বলে অভিযোগ করেন তিনি। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই,
সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকায় নিজেরা চলছে। ব্যাংক কাকে বলবেন এখন? আপনারা বিচার করুন ব্যাংক কোনটা। কাজে যেটা প্রকৃত ব্যাংক সেটির দিকে আমরা নজর দিই না, আমরা কোনো রকমের বুঝ দেওয়ার মধ্যে করে যাই। যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত। প্রধান উপদেষ্টা বলেন, এখন ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় এনজিও পর্যায় থেকে উত্তরণ ঘটিয়ে ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। আর নতুন চিন্তা করতে হবে এখানে, মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন, এটা এখন এনজিও। কাজে এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, যেটা আইনের কথা আবাসিক নীতি আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন একটা আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে। চাকরি না খুঁজে তরুণ তরুণীরা ক্ষুদ্র ঋণ ব্যাংক থেকে ব্যবসায় বিনিয়োগ করতে পারবে বলে আশা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো দ্রুত ও সুষ্ঠু জাতীয় নির্বাচন, কারণ গণতন্ত্রের জন্যই সবাই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। শনিবার জাতীয়তাবাদী বাউল দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ডক্টর মঈন খান বলেন, 1971 সালে স্বাধীনতা অর্জনের পর একটি দল গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। তারা সবসময় জনগণের মতামত উপেক্ষা করেছে, ফলে 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে তাদের পতন ঘটে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির প্রতিহিংসার রাজনীতি চায় না, সব গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে চায়। আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। বিএনপি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব এবং আমরা চাই সেটা করতে একটি মাত্র, আমরা বলেছি একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকাবাসী। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অবজ্ঞা করে তারা আইন ও সংবিধান অমান্য করেছেন বলেও মন্তব্য করেন বিক্ষোভে কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা। দ্রুত ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রবিবার আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় এম সেলিম। শনিবারের এই কর্মসূচি মূলত বিক্ষোভ মিছিলের, তাই নির্ধারিত সময়ের আগেই নগর ভবনের সামনে সমবেত হতে থাকেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলের ভোটার ও নাগরিকরা। কিছুক্ষণের মধ্যে বঙ্গবাজার থেকে গুলিস্তান সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন ঢাকাবাসীর ব্যানারের আন্দোলনকারীরা। সবকিছু ঠিক রাখার জন্য নগরপিতা দরকার। আমরা এই দেশের যত জনগণ আছে আমরা তীব্র থেকে আন্দোলন করব, এছাড়া আমরা কোনো এক সুতো পিছপা হব না। ঢাকার সমস্ত কিছু আমরা বন্ধ করে দিব, ঢাকা দক্ষিণের যা আছে সব বিচ্ছিন্ন করে দিব ঢাকা থেকে। তখন আমরা দেখবো যে ইশরাক হোসেন আসবে কি আসবে না। মাননীয় মেয়র ইশরাক হোসেনকে শপথ গ্রহণের জন্য অনুষ্ঠান না করবে ওই পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় আসিফ মাহমুদ ভুইয়া এবং আসিফ নজরুলের যুগ সাজস এবং ষড়যন্ত্রে এই ইশরাককে তার শপথ গ্রহণে বাধাবিঘ্ন সৃষ্টি করেছে। এরপর নগর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল গুলিস্তানের দিকে রওনা হয়। গুলিস্তান থেকে 0 পয়েন্ট দিয়ে সচিবালয়ের পূর্ব গেট হয়ে মিছিলটি পল্টন মোড়ের দিকে যায়। এরপর সেখান থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান নেন মিছিলকারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা ভবন হয়ে আবারও নগর ভবনে এসে শেষ হয়। আমরা যেরকম খোকা পরিবারকে ভালোবাসি সেই রকম বর্তমানের আইডল যে আইকন ইঞ্জিনিয়ার ইশরাক, তার প্রতি আমাদের ভালোবাসা। সে রাজপথের যেভাবে সৈনিকদের কর্মীদেরকে ছিনে নিয়ে আসে, আমরা তার জন্য জান দিতে প্রস্তুত। উপদেষ্টা হতে শুরু করে যারা আছেন এই সরকারের আমলেও আমরা কোর্টের রায়ের
জিতেছি এবং এই সরকারও আমাদের সাথে বৈষম্যের আচরণ করছে। সরকারের দুরভিসন্ধিমূলক কোনো আচরণ এখানে পরিলক্ষিত হয় বলে আমরা মনে করি এবং আমরা এই শপথ নিয়ে তালবানা কোনোভাবেই বরদাস্ত করতে চাই না। বিক্ষোভ মিছিল শেষে নগর ভবনের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন ঢাকাবাসী সংগঠনের সদস্যরা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। একই সাথে তার সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব গণতন্ত্রের পথে বাধা দেওয়ায় সজীব ভুঁইয়াকে অপ্রাসঙ্গিক বেআইনি সহায়তা দেওয়ায় জনাব রেজাউল মাকসুদ জাহিদিকেও ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমরা তাদেরকে যেখানে যেভাবে পাব আমরা তাদেরকে সেখানে সেভাবে প্রতিহত করব। আপনারা সকলে ভালো থাকবেন। আমরা আগামী দিন আবার সকাল 10টায় এখানে সমবেত হব। একই পথে আমরা প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে আবার এখানে বিক্ষোভ মিছিল শেষ করব। অর্থাৎ আগামী দিনে আমাদের একই কর্মসূচি থাকলো। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও স্থানীয় সরকার মন্ত্রণালয় দায়িত্ব বুঝিয়ে না দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য ভালো উদাহরণ নয় বলেও মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নিয়মনীতি তোয়াক্কা না করে ভারত অবৈধভাবে বাংলাদেশে পুশিন করছে, তবে বাংলাদেশ অবৈধ ভারতীয় খুঁজে বের করে নিয়ম মেনে হস্তান্তর করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর বিজিবির মহাপরিচালক সহযোগিতা চাইলেন সীমান্ত এলাকার স্থানীয় মানুষের। ভারতের অবৈধ পুশিন রুখতে জোরদার করা হয়েছে সীমান্তের নিরাপত্তা। বাংলাদেশের তৃতীয় ভাসমান বিওপি উদ্বোধন শেষে এসব কথা বলেন তারা। রিপোর্ট SM ফয়েজের। গহীন অরণ্যে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার সহ সীমান্তে যে কোনো অপরাধ রুখতে ভাসমান বিওপির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান ভারত অবৈধভাবে বাংলাদেশে পুশিন করছে, যা আন্তর্জাতিক আইন বিরোধী। জানান বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের চিহ্নিত করে নিয়ম মেনেই ভারতে পাঠানো হবে। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হয়েছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিয়া থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে সেই ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুশিংয়ের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেনি। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুশিং করতে পারবে না। আর ভারতীয়দের আগ্রাসন রুখতে সীমান্ত এলাকায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এটা প্রতিরোধ করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের এই তৃতীয় ভাসমান বিওপিটি আমরা এখানে স্থাপন করব। তো সেটা আমাদের দেশেই তৈরি। আমরা এর মাধ্যমে এই এলাকায় চোরাচালান আরো প্রতিহত সুন্দরভাবে, অপরাধ এবং চোরাচালান আরো সুন্দরভাবে প্রতিহত করার আশা রাখি। পুশিন ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় 4 শতাধিক পুশিন করা হয়েছে। SM ফয়েজ, বাংলা ভিশন, শ্যামনগর, সাতক্ষীরা। অর্থনীতিবিদ এবং পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ বলেছেন, নীতি গ্রহণ এবং বাস্তবায়নের জন্যই রাজস্ব বিভাগকে আলাদা করা হয়েছে, যার সুফল আসবে ট্যাক্স জিডিপি অনুপাতে ভারসাম্য আসার মধ্য দিয়ে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ ছাড় ও উন্নয়ন সহযোগিতার আস্থা নিয়ে FDC-তে এক ছায়া সংসদে তিনি একথা বলেন। আবু আহমেদ বলেন, পুরনো এই পরিকল্পনাটি নিয়ে ট্রেড ইউনিয়নের মতো আচরণ জাতীয় রাজস্ব বোর্ড NBR কর্মকর্তাদের কাছ থেকে কাম্য নয়। প্রতিবাদ না
না করে যৌক্তিক অবস্থান নিয়ে সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেন আবু আহমেদ। বলেন, চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেয়া ভালো সিদ্ধান্ত। সাধারণভাবে দাম বাড়লে কিছু করার নেই, তবে একক আধিপত্যে কেউ দাম বাড়াতে পারবে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সময়ে লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। IMF এর লোন নিতে গিয়ে জনস্বার্থ বিরোধী কোনো কাজ করা যাবে না। মানে যারা কর আদায় করে এটা আলাদা করা হবে। এটা কিছু মেরিট আছে, অনেক বিদেশে আছে, অনেক দেশে আছে। সুতরাং বাংলাদেশও সেদিকে গিয়েছে। এতে কর GDP বাড়বে, বাড়ারই কথা। আসল কথা হচ্ছে এখন এটা অনেকে পছন্দ নাও করতে পারে। অনেক লোকেরা আমি দেখি তারা খুব ধনী, অ্যাপারেন্টলি 5,900 টাকা দিয়ে ওই খাইতেছে ডিনার বড় বড় হোটেলে, অথচ তার ট্যাক্স ফাইল দেখলে হয়তো ট্যাক্স ফাইল নাই আর থাকলেও খুব নগণ্য। পাওনা বেতন, ভাতা ও বোনাস সহ 5 দফা দাবিতে পরিকল্পনা মন্ত্রণালয় ঘেরাও করে আন্দোলন করেছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ। শনিবার সকাল 10টা থেকে ঢাকা বিভাগের 13টি জেলার কয়েক হাজার লোকজন পরিকল্পনা মন্ত্রণালয়ের চারপাশে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীদের সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, 6 মাস ধরে তারা বেতন, ভাতা ও বোনাস পান না। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প পরিচালক বারবার বেতন, ভাতা ও বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু তা আর পূরণ করেননি। আন্দোলনকারীরা অভিযোগ করেন, মন্দির ভিত্তিক প্রকল্পের প্রত্যেকের বেতন 14,000 টাকা, অথচ ইসলাম ভিত্তিক প্রকল্পের সাথে জড়িতদের বেতন মাত্র 4 থেকে 5,000 টাকা। এই ধরনের বৈষম্যেরও দ্রুত সমাধান চান তারা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। মংলা বন্দরের 8টি গুরুত্বপূর্ণ পদ শূন্য বছরের পর বছর। 13টি পদে দায়িত্ব পালন করছেন ডেপুটেশনে থাকা কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র মেনে পদোন্নতি বা পদায়ন বোর্ড বসাতে পারেনি কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলছেন, বন্দরের উন্নয়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমলাতান্ত্রিক জটিলতা। দ্রুত বন্দরের শূন্য পদ পূরণের দাবি ব্যবসায়ীদের। মংলার প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখা মোংলা সমুদ্র বন্দর ঘিরে বাস্তবায়ন হচ্ছে কয়েকটি মেগা প্রকল্প। বন্দরের সক্ষমতা বাড়ানোর এত সব কর্মযজ্ঞ চললেও উপপ্রধান প্রকৌশলী, ডেপুটি ট্রাফিক ম্যানেজার, পরিচালক, নির্বাহী প্রকৌশলী সহ 8টি পদ শূন্য দীর্ঘদিন। কর্মকর্তাদের যদি পদোন্নতি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি ব্যাহত হয়, কর্মকর্তাদের মানসিক যে প্রশান্তি এটা না থাকলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যবসায়ীরা বলছেন, টেকসই বন্দর ব্যবস্থাপনার জন্য মোংলা বন্দরের কর্মকর্তা নিয়োগ, পদায়ন বা পদোন্নতি এসব মন্ত্রণালয়ের পরিবর্তে বন্দর কর্তৃপক্ষের হাতে থাকা উচিত। নিয়োগের প্রাথমিক কাজটা আমাদের মোংলা পোর্ট থেকে করা উচিত। তারপরে যদি সরকারি কোনো নীতিমালা থাকে তারা সেটাকে ভেটিং করে দিবে যে না ঠিক আছে, কিন্তু প্রাথমিক নিয়োগটিও আমার মনে হয় মোংলা পোর্টের যারা আছে মোংলা পোর্টের হাতেই থাকা উচিত। এটা যত দ্রুততার সঙ্গে সম্ভব তাদের পদোন্নতি কিংবা পদায়ন এবং বন্দরের কার্যক্রম চালানোর জন্য যে সমস্ত কর্মকর্তা দরকার তাদের প্রত্যেকটা চেয়ারে যেন জনবল থাকে এবং আমরা স্মুথলি কাজ করে বেরিয়ে আসতে পারব। অর্থনীতিবিদরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা বন্দরের উন্নয়নের সবচেয়ে বড় বাধা। মোংলা পোর্টের বন্দরের জন্য অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে এই আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক জটিলতা এবং নির্ভর করা, তড়িৎ সিদ্ধান্ত নিতে পারা বা বিভিন্ন ব্যাপারে মন্ত্রণালয়ের পরে নির্ভর করা, এইটাকে একটা জায়গায় আনতে হবে, কমাতে হবে এটাকে। পরিপত্র জারির পরও চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের পদোন্নতি বোর্ড বসাতে পারেনি কর্তৃপক্ষ। যোগ্যতা অর্জনের পরও একই পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করতে হচ্ছে অনেক কর্মকর্তাকে। এ বিষয়ে কথা বলতে রাজি হননি বন্দরের কর্মকর্তা। আপনি বোর্ডের সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? আমাদের বোর্ড আছে, বোর্ডে জনসংযোগে যোগাযোগ করেন, ওখান থেকে ব্যবস্থা নিন, ঠিক আছে? জি, আপনি একটু ওনাদের সাথে যোগাযোগ করেন, আমি তথ্য দিয়ে দিবেন। মানে আপনি কিছু বলতে পারবেন না এই বিষয়ে? না। ডেপুটেশনে অনভিজ্ঞ কর্মকর্তাদের দিয়ে বন্দরের অতি গুরুত্বপূর্ণ 13টি পদ চালানো টেকসই বন্দর ব্যবস্থাপনার জন্য হুমকি, বলছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি।
মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, 3 জন খালাস, রায় সন্তুষ্ট নয় পরিবার। যারা ক্ষুদ্র ঋণে বিশ্বাস করত না তারাই ব্যাংকের টাকা নিয়ে হাওয়া, মন্তব্য প্রধান উপদেষ্টার। মাইক্রো ক্রেডিট নামে আলাদা ব্যাংক করার ঘোষণা। গণতন্ত্রকে ফিরিয়ে আনার একমাত্র উপায় দ্রুত জাতীয় নির্বাচন, বলেছেন মঈন খান। বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না, জিয়ার মাজারে শ্রদ্ধা। নগর ভবনের সামনে ঢাকাবাসীর সমাবেশ, আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবি, রবিবার আবারও বিক্ষোভের ঘোষণা। ভারত অবৈধভাবে পুশিন করছে, কড়া প্রতিবাদ ঢাকার। সীমান্তে নিরাপত্তা জোরদার, আগ্রাসন রুখতে স্থানীয়দের সহযোগিতা চায় বিজিবি। দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।